HTML CSS ছাড়া একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট শেখা। আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে যেহেতু মূলত HTML CSS ম্যানিপুলেট হয়, জাভাস্ক্রিপ্ট HTML CSS এর সাথে শেখা। তো আমরা প্রথম যেটা শিখবো শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিজে কিভাবে কাজ করে সেভাবে, পরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে HTML CSS এগুলাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, যেটাকে বলা হয় DOM ম্যানিপুলেশন বা DOM। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট তৈরি আর ফ্রন্ট এন্ড যেহেতু ব্রাউজারে চলে, তাহলে জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কখনো কি লাগবে না, কোনো কনসোল বা এরকম কিছু লাগবে না। শুধুমাত্র আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে এসে যদি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে যাওয়ার পর এই কনসোলে ক্লিক করব, তখন দেখবো এই বাই ডিফল্ট এখানে জাভাস্ক্রিপ্ট রান করতে পারবো। কারণ কি, জাভাস্ক্রিপ্টের যে কম্পাইলার সেটা এই ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করা, এই জন্য আলাদা কোনো কম্পাইলার আমাদের ডাউনলোড করা লাগে না, জাভাস্ক্রিপ্টের কোড করতে হবে। ঠিক আছে? আর যত ধরনের নাম্বার আছে সব নাম্বারের জন্য জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র এক ধরনের ডেটা টাইপ আছে, যেটাকে বলা হয় নাম্বার। যেমন নাম্বার আমরা জানি সি প্রোগ্রামিং এ যখন আমরা কোড করেছিলাম তখন হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বারের জন্য বা হোল নাম্বারের জন্য ইন্টিজার টাইপের ডেটা ছিল, তারপর হচ্ছে দশমিক সংখ্যার জন্য ফ্লোটিং পয়েন্ট বা ডাবল এই ধরনের ডেটা টাইপ ছিল। আচ্ছা, সাধারণত যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তোমরা ডিআইইউর যে মেইল আছে সেটাতে জয়েন করবে ক্লাসে, তাহলে আলাদা করে অ্যাকসেপ্ট করতে হয় না, তোমরা অলরেডি জানো, আমি কয়েকবার হয়তো বলেছি। আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টে কি হয়, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার সবকিছুর জন্য এক ধরনের ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপকে বলা হয় নাম্বার। ঠিক আছে? আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড আমরা কোথায় লিখতে পারি, সরাসরি কনসোলে। কনসোলে কিভাবে লিখবো দেখো, যদি আমরা এখানে ইনস্পেক্টে চলে যাই, যদি আমরা এখানে লিখতে চাই যে 5 প্লাস 6, তাহলে কি হয়ে গেল, 11 হয়ে গেল, এটা জাভাস্ক্রিপ্ট কোড। তারপর আরো আমরা কি লিখতে পারি, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লেট লেট কাউন্ট নামক একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, কাউন্ট ইকুয়ালস টু 5। এটা যদি দিই, এখন এটা ডেটা টাইপ যদি আমরা দেখতে চাই তাহলে কি লিখতে হবে, টাইপ অফ। টাইপ অফ লিখে কাউন্ট যদি লিখি তাহলে কোন ধরনের ডেটা আসলো, আমাদের লেখাটা পুরোপুরি হয়নি, কাউন্ট নাম্বার। ঠিক আছে? এখন এই কাউন্টকে যদি আমরা চেঞ্জ করি, কাউন্টকে চেঞ্জ করে 5.1 দিয়ে দিই, তাহলে কি হবে, একই আসবে। তো কাউন্ট টাইপ দিলাম, নাম্বারই আসবে। যদি আমরা মাইনাস নাম্বার দিয়ে দিই কাউন্টকে চেঞ্জ করে,
সেম আসবে। এখন আরেকটা কাজ যদি করি, কাউন্টে চেঞ্জ করে লিখে দিলাম 5। এবার এটা কোন ধরনের ডেটা টাইপ হবে কে বলতে পারবা? স্ট্রিং। রাইট, স্ট্রিং। ওই যে ডাটাটাই চেঞ্জ হয়ে গেছে, স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা এই বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে মডুলো, এগুলো সব করতে পারি। 20 মডুলো 7 কত আসলো? 6 আসলো। এই 6 কেন আসলো কেউ বলতে পারবা? এই পার্সেন্ট, হ্যাঁ ভাগশেষ অপারেটর, তাই না? 20 কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 7 দ্বিগুণে 14, আর 6 বাকি থাকে, এই অবশিষ্টটা দেখাচ্ছে। এটা কি বলা হয়? ভাগশেষ অপারেটর বা মডুলো অপারেটর, রিমাইন্ডার অপারেটর বলা হয়। যাই হোক, এই হচ্ছে, অর্থাৎ এই কনসোলে যদি শুধুমাত্র আমরা প্রোগ্রামগুলো টাইপ করি তাহলে জাভাস্ক্রিপ্টের সব আউটপুট দেখাবে। বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের কি বলে, কম্পাইলার যেহেতু ব্রাউজারে ইনস্টল করা থাকে। আচ্ছা, এখন আরেক ধরনের নাম্বার আছে, আরেক ধরনের ডেটা টাইপ আছে জাভাস্ক্রিপ্টে, যেটাকে বলা হয় NaN বা নট এ নাম্বার। সেটা কেন? দেখো, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হতো আগে, স্ট্রিক্টলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হতো, যদি আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করতাম তাহলে কি দেখাতো বলো তো? রান টাইম এরর দেখাতো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে। ঠিক আছে, কিন্তু দেখো জাভাস্ক্রিপ্ট আমাদের কিন্তু একটা অপশন দিচ্ছে ইনফিনিটি, অর্থাৎ এটাও চলবে, এরর দেখাবে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রান টাইম এরর দেবে। 0 থেকে যদি 0 দিয়ে ভাগ করি তখন কি হবে? নেন বা নট এ নাম্বার, এই টাইপের ডেটা হবে। ঠিক আছে, 0 কে 0 দিয়ে ভাগ করে ওটার সাথে যদি আমরা 250 যোগ করি তখন কি হবে? নেন বা নট এ নাম্বার। ঠিক আছে, নট এ নাম্বারের সাথে আমরা যা কিছুই করি না কেন সবসময় কি আসবে? নট এ নাম্বারই আসবে। নট এ নাম্বার, গুণ, ভাগ, যোগ, বিয়োগ যাই কিছু করি না, 340 কি আসছে? নট এ নাম্বার, এটাই আসছে। ঠিক আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমাদেরকে ওই এররটা দেখায় না, মূলত এটার বদলে একটা সুন্দর ডেটা টাইপ দেখায় যে এটা নাম্বারই না, যখন 0 কে 0 দিয়ে ভাগ করবো, আর হচ্ছে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তখন ইনফিনিটি দেখাবে। এই হচ্ছে বিষয়। দেখো, এই যে 0 কে 0 দিয়ে ভাগ করলে নেন, 1 প্লাস নেন বা নট এ নাম্বার কি হবে? নট এ নাম্বারই হবে। আচ্ছা, এইটার আউটপুট কি হবে বলো তো, পারবা সবাই? স্যার 10। 10 স্যার। হ্যাঁ 10 হবে। 4 কি ছিল? 4 প্লাস, তারপর কি ছিল? 4 প্লাস 3 ইন্টু 4/2, 3 ইন্টু 4/2, 10। আচ্ছা, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কোয়ার করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়। 3 স্কোয়ার করবো তাহলে কি করতে হতো? সি প্রোগ্রামিং এ 3 ইন্টু 3 এভাবে দিতে হতো, তাই না? জি স্যার। আবার যদি 3 এর পাওয়ার 3 দিতে যাই তখন কি করতে হতো? 3 বার গুণ করতে হতো, অথবা ওই ফাংশন আছে একটা পাওয়ার, ওই ফাংশন ব্যবহার করতে হতো। এখানে দেখো কত কিছু করতে হবে না, যদি আমরা 3 স্কোয়ার নির্ণয় করতে যাই, এই দুইটা গুণ চিহ্ন দিয়ে, দুইটা গুণ চিহ্ন দ্বারা এখানে স্কোয়ার বোঝায়, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 হবে। তাহলে 3 আবার দুইটা পাওয়ার 3 লিখলে তাহলে কি হবে? 27, 27। আজকে এক্সটার্নাল ইমেল দিয়ে এত জয়েন করতেছে কেন? আর এটা কি হবে বলো তো আউটপুট? না, নট এ নাম্বার স্যার। রাইট,
নাম্বার হবে, কারণ নটি নাম্বারের সাথে আমরা যা কিছুই যোগ দিয়ে গুণ ভাগ করি না কেন নটি নাম্বারই হয়। আর আমরা জানি 0/0 দিলে সবসময় কি আসবে, নটি নাম্বার আসবে। ছিল 0/0 প্লাস 200 নটি নাম্বার। দেখো সি ক্লিয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিলে তাহলে এটা একটা ফাংশন, এই ফাংশন কল করলে কনসোল ক্লিয়ার করে দেয়। এরপর দেখো আমরা যে এতক্ষণ পর্যন্ত যা কিছু ডিক্লেয়ার করেছি, যা কিছু করেছি, ওটা কিন্তু রিকল করা যায় না। যখন আমরা গুণ করেছি, ভাগ করেছি, সাথে সাথে শেষ হয়ে গেছে, ওটাকে রিইউজ করা যায় না। কিন্তু যদি আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতাম, নাম্বার ইকুয়াল 4 আবার লেট another number equal 5, এখন আমরা চাইলে এই নাম্বার ইকুয়াল টু 4 এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারবো শুধুমাত্র রিকল করে, তাই না? another number equal to আবার নাম্বার যোগ another number। আসলে এটার মানে কি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ব্যবহার করতেছি। আসলে ভেরিয়েবল কি, একটা কন্টেইনারের সাথে তুলনা করেছে। একটা কন্টেইনারকে যখন আমরা লেবেল লাগিয়ে দিই তখন ওটাকে হয়ে যায় একটা ভেরিয়েবল। কন্টেইনার অলরেডি আছে কিন্তু ওটাকে একটা নির্দিষ্ট পরিমাণ লেবেল লাগিয়ে দিলাম বা ওটাকে একটা নাম দিলাম, সেই নামের ভিতরে আমরা কি রাখবো, বিভিন্ন কিছু রাখবো। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা কি, বাজার থেকে অনেকগুলা আচারের বয়াম কিনে নিয়ে আসলাম কাচের। এখন আমরা অনেক ধরনের যদি আচার বানাতে চাই, আমের আচার, তেঁতুলের আচার, হচ্ছে চালতার আচার, প্রত্যেকটা বোতলের গায়ে একটা করে লিখে দেবো এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে চালতার আচার। তাহলে ওইটা কি হয়ে যাবে, একটা কন্টেইনার, নেমড কন্টেইনার, অর্থাৎ লেবেলওয়ালা কন্টেইনার। এটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল। আসলে কম্পিউটার এটা কিভাবে কাজ করে, কম্পিউটারের ভিতরে এটা একটু ভিন্নভাবে কাজ করে। সেটা কিরকম, যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করি লেট দিয়ে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে, লেট দিয়ে বা var দিয়ে। যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কি হয়, একটা মেমোরি থেকে বা র্যাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে নেয়, নির্দিষ্ট বাইট, ওই কয়েক বাইট পরিমাণ জায়গা নিয়ে নেয়, যে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু ওখানে স্টোর করা হবে। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কি করতে পারি, আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি এবং এটাকে একটা নাম দিতে পারি, পরে যাতে এটাকে রিকল করা যায়, রেফার ব্যাক টু ইট লেটার, এরকম করা যায়। তারপরে কি আরো কি করতে পারি, ইউজ দ্যাট ভ্যালু টু ডু স্টাফ। ডু স্টাফ মানে কি, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব করতে পারি, চাইলে ওটাকে প্রিন্ট করতে পারি, এরকম। আর চেঞ্জ রিকল করা মানে এই যে আবার ব্যবহার করা। নাম্বার কি ছিল, নাম্বার ইকুয়ালস টু 4 ছিল, আমরা নাম্বারটাকে এখানে আবার কল করব, বাস 4, এটাকে বলো রিকল করা বা রেফার ব্যাক করা। ঠিক আছে, আর চেঞ্জ মানে তো বোঝাই, নাম্বারটাকে আমরা কি করে দিতে পারবো, নতুন অন্য ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো, নাম্বার ইকুয়াল 10 করে দিতে পারবো, এই তো। আচ্ছা, সাধারণত বেসিক সিনট্যাক্স কি, ভেরিয়েবল ডিক্লেয়ারের ব্লেড, তারপর হচ্ছে যে কোনো একটা নাম দেব, তারপর হচ্ছে ভ্যালু দেব। এখন নামের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, এখানে হচ্ছে ক্যামেল কেস ব্যবহার করা হয়েছে। ক্যামেল কেস মানে, ক্যামেল মানে কি বলো তো, কেউ জানো না ক্যামেল মানে কি? উট। রুট হ্যাঁ, স্যার, উট। কুরবানি গেল। তোমরা কি উট কুরবানি দাও নাই? না স্যার। আচ্ছা, উট কুরবানি দিলে দাওয়াত দিও আমাকে। যাই হোক, সাম্প্রতিক কোরবানি গেল, এই জন্য ক্যামেল মনে রাখা উচিত তো আমাদের। ওটাই আসলে উটের মাঝখানে একটু উঁচু থাকে না, ওই যে পিঠ, পিঠের কাছে, মানে ঘাড়ের কাছে আর কি, পিঠ বলা যায় না পুরোপুরি। এই জন্য এই ক্যামেল কেস মানে কি, যে ভেরিয়েবলের নাম শুরুতে স্মল লেটার দিয়ে শুরু হবে এবং প্রত্যেকটা নতুন ওয়ার্ড শুরু হলে সেখানে হচ্ছে ওটাকে ক্যাপিটালাইজ করে দিতে হবে। এটাকেই বলে ক্যামেল কেস। আমরা স্যার জানি স্যার ওইখানে লেট দিয়ে ভ্যালু দেওয়ার পরে স্যার আনডিফাইন্ড কেন দেখাচ্ছে ওটা? হ্যাঁ, ওটা আনডিফাইন্ড দেখাবে, কারণ কি, তুমি এখনো ওইটা ভেতরে কিছু দাওনি, সেই জন্য। দেখো লেট নাম্বার, এটা আচ্ছা, এটা অলরেডি ডিফাইন করা তো, এই জন্য এটা দেখাচ্ছি। লেট আমরা কি দেব, নেম, আনডিফাইন্ড হবে। মূলত এই নেমের ভিতরে এখন পর্যন্ত কিছু দেয়া হয়নি, সেই জন্য দেখাচ্ছি। আর আরেকটা যেটা বিষয়, জাভাস্ক্রিপ্টের যা কিছু আছে
যা কিছু আছে ওটা কিছু না কিছু রিটার্ন করে। যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওটা কোনো কিছু রিটার্ন করে না, সেজন্য এটাকে আনডিফাইন্ড বলছে। বুঝতে পেরেছো নাকি বলছেন? জি স্যার বুঝছি। যেমন ধরো তুমি 1 = 1 দিলা, এটা কি রিটার্ন করবে? 1 ট্রু রিটার্ন করবে। 1 কেন? ট্রু। আচ্ছা 1 = 0 দিলে এটা কি রিটার্ন করবে? ফলস ফলস রিটার্ন করবে। কিন্তু এই লেট নেম দিলেও জানে না এটা কি রিটার্ন করবে, ট্রু নাকি ফলস। জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটাকে বলা হয় ট্রু অথবা ফলস হবে। এই জন্য ও আনডিফাইন্ড রিটার্ন করে। এটা কনসোলের জন্য। দেখো লেট, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স। let year equals to 1985 এরকম আমরা দিতে পারি। দেখো let hens equals to 4, let roasters equals to 2। আচ্ছা roasters অর্থ কি এটা কি জানো তোমরা? গত ক্লাসে আমরা এটা শুধুমাত্র দেখেছি, কিন্তু অর্থ কি? মোরগ। মোরগ মনে হচ্ছে। হ্যাঁ মোরগ। আমরা কি বলেছিলাম, ওই যে ছোটবেলায় একটা কার্টুন দেখেছিলাম, মিনা মুরগিগুলো গুনে রাখো। এখন শুধুমাত্র মুরগি গুনে রাখলে হবে না, মোরগ মুরগি সব গুনতে হবে, ঠিক আছে? let hens equals to কত ছিল? 5, let roasters equals 10। তাহলে টোটাল কত হবে? hens plus roasters 15। এরপর আমরা এক বিয়োগ করতে পারি, এক যোগ করতে পারি রোস্টার্স এর সাথে। আচ্ছা আর মিনার মুরগি যদি একটা চুরি হয়ে যায় তাহলে কি করব? এক বিয়োগ করে দিতে হবে না? জি স্যার। তাহলে কয়টা থাকবে? 4টা। কিন্তু এইভাবে যদি আমি আবার হ্যান্ড স্পিন করি কয়টা থাকলো? 5টা। কেন 5টা থাকলো? কারণ আমরা এখানে রিটার্ন করে ভালো হয়েছে স্যার, হুম যে মুরগি চুরি হয়ে গেছিল ওটা রিটার্ন করছে। স্যার আমরা স্টোর করিনি এটাকে কোথাও, স্টোর তাই। করে নিই, রাইট। তাহলে স্টোর করতে হলে কি করতে হবে? হেন্স ভেরিয়েবলটাকে নতুন করে 5 স্টোর করতে হবে। 5 তো আমরা স্টোর করব না, মানে 4 তে স্টোর করব না, আমরা কি করব? হেন্স -1, অর্থাৎ আগে থেকে একটা কমে গেছে, এইভাবে স্টোর করব। দেখো এখন 4 আসলো। আর এইটার শর্ট হ্যান্ড অপারেটর, এটাকে শর্ট হ্যান্ড বলা হয় হেন্স মাইনাস মাইনাস। এটা করলে কি হবে? এটা থেকে একটা কমে যাবে, ঠিক আছে? এখন কয়টা হলো? 4টা। 4টা থেকে দেখো পরের বার প্রিন্ট করলে কয়টা হবে? 3টা। আর একটা আমরা খেয়ে ফেললাম মোরগ, ঠিক আছে, মুরগি, সেজন্য 3টা হয়ে গেল। এখন যদি আরেকটা শর্ট হ্যান্ড অপারেটর আছে, সেটা কি রকম? হেন্স -1, তাহলে কি হবে? একটা মাইনাস হবে। -2 যদি দেই, আমরা 2টা বার বিক্রি করলাম মুরগি, তাহলে কি হবে? একসাথে 2টা মাইনাস হয়ে যাবে। দেখো আগে কি ছিল? 3 10 এর ভ্যালু, এখন কি হয়ে যাবে? 1। এখন দেখো হেন্স প্রিন্ট করলাম 1 হয়ে গেল, ঠিক আছে? আর যদি আমরা কিছু যোগ করতে চাই সেটা দেখি। মুরগি তো কমে যাচ্ছে, এই জন্য মোরগ বেশি করে কিনে আনবো আমরা। রোস্টার্স, অনেক মোরগ মুরগি খাওয়া হয়ে গেছে, এখন মোরগ যদি বাড়াতে চাই তাহলে কি করব? এটা করলে পারবে না, তাই না? রোস্টার্স +1 দিলে কি বাড়বে? না স্যার, অ্যাসাইন হয় নাই স্যার। হ্যাঁ অ্যাসাইন হয়নি বা স্টোর হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? রোস্টার্স যদি এখন যদি আমরা রোস্টার্স আবার প্রিন্ট করি তাহলে দেখবো সেম ভ্যালু আছে, 10 আছে। এখন যদি আমরা নতুন করে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? রোস্টার্স অ্যাসাইন টু রোস্টার্স +1, ঠিক আছে? তাহলে কি হবে? এখন কয়টা হবে? এখন দেখো 11টা হয়ে গেছে, তাই না? এখন যদি আরো একটা বাড়াতে চাই তাহলে এই যে এত বড় কিছু না করে আরো 2টা বাড়াতে চাই, একটা বাড়াতে চাই, তাহলে কি করব? শর্ট হ্যান্ড অপারেটর ব্যবহার করব, প্লাস প্লাস এটা ব্যবহার করব। তাহলে কি হবে? এই লাইনের পর এটাকে প্রিন্ট করলে কত দেখাবে? 12। এখন যদি আমরা আরো 2টা বাড়াবো, ঠিক আছে, তাহলে কি করতে হবে? শর্ট হ্যান্ড করা যায়, যেমন প্লাস ইকুয়াল দিয়ে 2 দিয়ে দিলাম, তাহলে কি হবে? 12 এর সাথে 2 যোগ হয়ে যাবে, 14 হয়ে যাবে। এখন দেখো প্রিন্ট করো 14, ঠিক আছে? তাহলে আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাসের শর্ট হ্যান্ড অপারেটর সহ দেখলাম। এরপরে এতক্ষণ পর্যন্ত আমরা লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, এখন হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। দেখো যদি কনস্ট্যান্ট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি,
কিভাবে লিখতে হয়? CONST, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট পাই, পাই এর মান কত থাকে? 3.14, এতটুকুই দিলাম। এখন দেখো যদি এটাকে আমরা এখন পাই এর মানকে আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারতাম না? বলো তো। জি স্যার পারতাম করতাম। স্যার, তখন ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, কিন্তু কনস্ট্যান্ট দিলে এখন চেঞ্জ করতে পারবো না রাইট, স্যার। দেখো আমরা লেট দিয়ে জি এর মান ডিক্লেয়ার করলাম, গ্র্যাভিটেশনাল ভ্যালু। তো কত হয় সাধারণত? 9.8, তাই না? 9.8 দিলাম। এখন আমরা চাইলে কি করতে পারবো? জি এর মানটা আবার চেঞ্জ করে দিতে পারবো, 10 করে দিতে পারবো। কারণ কি এটা লেট দিয়ে ডিক্লেয়ার করেছে। কিন্তু দেখো পাই এর মান 3.14, এটা কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করা, এটা এখানে আর চেঞ্জ করতে পারবো না। পাই ইকুয়াল টু, তুমি যদি অন্য কোনো ভ্যালু দাও, 4 দিয়ে দাও, দেখো যে এরর দেখাচ্ছে, ঠিক আছে? চেঞ্জ করতে পারতেছি না। এটা হচ্ছে কনস্ট্যান্ট আর লেটের ভিতরে পার্থক্য। আচ্ছা, এখন কেউ কেউ প্রশ্ন কারো কারো মনের ভেতরে আসতে পারে, কেন স্যার আমরা প্রথমেই যদি পায়ের ভ্যালু 3.1, প্রথমে যদি পায়ের ভ্যালু 3 না দিয়ে 4 দিয়ে দিতাম, হতো কিনা? অবশ্যই হতো, হতো না? তাহলে তো চেঞ্জ করতে পারতেছি, তাহলে ডিক্লেয়ার করার মানে কি? এভাবে হবে নাকি হবে না বলো তো? প্রথমে পায়ের ভ্যালু আমরা অন্য কিছু দিয়ে দিতে পারবো না? জি স্যার। তাহলে কনস্ট্যান্ট থাকার মানে কি? দেখো এই শুরুতেই আমরা কি করলাম? কনস্ট্যান্ট পাই ইকুয়াল 4.15 দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো। এখন পাই এর মান তো 4.15, চেঞ্জ করতে গেলে চেঞ্জ করা যাচ্ছে না, সেটা ঠিক আছে, তুমি অন্য কিছু দিতে পারবে না, পাই দেবো। এরর দেখাচ্ছে, কিন্তু একটা ভুলভাল মান তো অ্যাসাইন হয়ে গেল। তাহলে আমরা প্রোগ্রামার হিসেবে প্রোগ্রামের শুরুতে একবার চেঞ্জ করতে পারবো, কিন্তু লাইফ সাইকেলে চেঞ্জ করতে পারি। এই হচ্ছে কনস্ট্যান্টের বিষয়, ঠিক আছে? লাইফ সাইকেল মানে কি? যখন তুমি একটা স্ক্রিপ্ট রান করতেছো, রান করা থেকে ক্লোজ করা পর্যন্ত যে সময়টা, ওটাকে বলা হয় লাইফ সাইকেল স্ক্রিপ্টের, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা লাইফ সাইকেলের স্যার জিনিস? বুঝি নাই, আবার একটু। তোমরা যখন কোড ব্লকসে কোড করতা, তখন কি হতো? রান, বিল্ড এন্ড রান দিয়ে ক্লিক করলে রান হতো না সি প্রোগ্রামিং এ? জি স্যার। ওটা কি হলো? একটা একটা অ্যাপ্লিকেশন বা একটা, হ্যাঁ একটা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল। একটা রান করলো, রান করার পর তুমি চাইলে ওখানে যদি প্রম্পট করে, অর্থাৎ কনসোলে ইউজার ইনপুট দিতে পারতো, আউটপুট দেখাতো, এরকম শেষ পর্যন্ত কি করতে হতো? ওটাকে ক্রস চিহ্ন দিয়ে ক্লোজ করে দিতে হতো। এই রান করলা আর এই ক্লোজ করলা, এই মাঝখানে যে সময়টা, ওটাকে বলা হয় লাইফ সাইকেল প্রোগ্রামের, ঠিক আছে? অর্থাৎ এই লাইফ সাইকেলের ভেতরে, অর্থাৎ যদি একবার রান হয়ে যায়, তখন তুমি আর চেঞ্জ করতে পারবে না, তখন অন্য কোনো জায়গায় চেঞ্জ করলে এরর দেখাবে। এই হচ্ছে বিষয়। রান হওয়ার আগে তো আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, আমরা প্রোগ্রামার, এই পায়ের ভ্যালু অন্য কিছু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে হবে। আর হচ্ছে আরেকটা কিওয়ার্ড আছে যেটা দিয়ে এগুলা ডিক্লেয়ার করা যায়, ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, সেটার নাম কি? var, ঠিক আছে? var কিওয়ার্ড। var কিওয়ার্ড ব্যবহার করা হতো 2015 সালের আগ পর্যন্ত, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। ES6 আসার পর থেকে লেট নিয়ে আসতো, এরপর আর var তেমন ব্যবহার করা হয়। তবে যখন তুমি পুরাতন কোনো কোড পেজ দেখবা, তখন তো তুমি var দেখবা খালি, var দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তখন যাতে এটা তুমি বুঝতে পারো সেই জন্য। সেম ওয়েতে আমরা কি করতে পারি? এই যে এতক্ষণ লেট আর কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করলাম, সেটার পরিবর্তে কি করতে পারি? var দিয়ে ডিক্লেয়ার করতে পারি। var মানে ভেরিয়েবল নাম্বার ইকুয়ালস টু 10, ঠিক আছে? আবার নাম্বার ইকুয়ালস টু 10 দেখাচ্ছে, সবকিছু ঠিকঠাক কাজ করবে, কিন্তু এখানে পার্থক্য যেটা হয় var আর লেটের, এটা হচ্ছে ব্লক লেভেলের পার্থক্য হয়। var হচ্ছে সাধারণত গ্লোবাল লেভেল থাকে, আর ব্লক হচ্ছে লোকাল লেভেল থাকে, বা ব্লক লেভেল বলা হয় এটাকে। ফাংশন বা ইফেলস এর যে যতটুকু যে ব্লক, অতটুকুর ভিতরে এটা অ্যাক্সেস করা যায়। এবং এটা আমরা হয়তো একটা ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব, তখন বলবো এটার ইতিহাস, কেন ভারের পরিবর্তে লেট নিয়ে আসা হলো, ঠিক আছে?
যেটা ওই যে কিছুক্ষণ আগে আমরা ইউটিউবে দেখলাম, সাবস্ক্রাইব নাকি সাবস্ক্রাইব না। আচ্ছা, তোমাদের কারো কি ইউটিউবে এডটেক চ্যানেল আছে? তোমরা ইউটিউবে কিছু শেখাও, এরকম কেউ আছো? প্রোগ্রামিং হোক অথবা অন্য কিছু হোক, আর্ট অ্যান্ড ক্রাফট এরকম কারোই নেই? অত অ্যাক্টিভ না, আমার মতো অলস হচ্ছে। ইউটিউবিং করলে যেটা হয়, তুমি ভিডিও এডিটিং শিখে ফেলতে নিজে নিজে অটোমেটিক, এরপরে শেখাতে গিয়ে তোমাদেরও শেখা হয়ে যেত। আচ্ছা দেখো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট ইজ সাবস্ক্রাইব ট্রু। এখন আমরা যদি দেখতে চাই এটা কোন টাইপের ডেটা, তাহলে কি দেখাবে, কিভাবে দেখবো? টাইপ অফ দিয়ে ইজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করা কিনা দেখতে, দেখো বুলিয়ান। যখন ট্রু আর ফলস হবে তখন কি হতে পারে? বুলিয়ান টাইপের ডেটা দেবে। এরপর ইজ সাবস্ক্রাইবকে আমরা কি করে দিতে পারি? সাবস্ক্রাইবকে আমরা কি দিতে পারি? ফলস করে দিতে পারি। ঠিক আছে, এখন এর যদি অ্যাক্সেস করি তাহলে কি দেখাবে? ফলস। ঠিক আছে, এটা হচ্ছে বুলিয়ান, যেটার ভ্যালু কি হতে পারে? ট্রু অথবা ফলস। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত? দেখো, ইজ লগড ইন, ট্রু। গেম ওভার, ফলস। ইজ ওয়াটার ওয়েট, ট্রু। এরপর হচ্ছে ভেরিয়েবল ক্যান চেঞ্জ টাইপ। দেখো, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আমরা যদি টাইপ চেঞ্জ করে দিই, এর আগে এই টাইপের ইজ সাবস্ক্রাইব এটার টাইপ কি ছিল? বুলিয়ান টাইপ। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমরা এখানে স্ট্রিং টাইপ করে দিতে পারবো, অর্থাৎ নতুন করে ডিক্লেয়ার করা যায় না। টাইপ অফ যদি এখন লিখি তাহলে কি আসবে? ইজ সাবস্ক্রাইব ইকুয়াল কি আসবে? এখন স্ট্রিং টাইপ। ঠিক আছে, বুলিয়ান থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো। এটা কেন করা গেল? এটাকে বলা হয় লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অন দ্য ফ্লাই টাইপ চেঞ্জ করা যায়। শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে দিলেই ভেরিয়েবলের টাইপ চেঞ্জ হয়ে যায়। আর সি প্রোগ্রামিং এটা কি দেখাতো? এরর দেখাতো, তাই না? তাহলে আমাদের এই পর্যন্ত থাকে আজকে। জাভাস্ক্রিপ্টের বেসিক আমরা দেখলাম কিভাবে রান করা যায়, ভেরিয়েবল, ডেটা টাইপ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স। সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, 66 সালমান, Yes, sir. 87 সাইমন, 12 সাইদ, প্রেজেন্ট স্যার। 01 রিদি, প্রেজেন্ট স্যার। 23 ইভা। তন্নি নেই আজকে ক্লাসে, তাই না? তো সরি, কাটলাম। 27 সাফায়েত, 28 মাহফুজ।